সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। হাসিনার পতন যে গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে তাতে যারা মাঠে ছিলেন সেরকম বেশ কয়েকজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বিশেষত ছাত্ররা, বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা। সংখ্যাটা এখন পর্যন্ত আমার সামনে 7-8-এর মতো একটা সংখ্যা দেখছি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল জিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে দর্শক ভিডিওর শুরুতেই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি বা রাজনীতির যে বিষয়টা ইতিমধ্যে সারা বাংলাদেশে উত্তপ্ত বা সারা বাংলাদেশে তুলপাড় চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে ছোট একটি অনুরোধ জারি রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটা লাইক দিয়ে সবাই না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে। আছে কোনো ইনিশিয়েটিভ? বলেন তো, জুড়ে বলেন, আছে? কে আছে পৃথিবীতে? জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময়, আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গোনার সময় আমি পেতাম না, আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম, বলতাম গুনে নিও। সেই সময় আমি সড়কের মধ্যে আমি নেমেছি। আজকে প্রায় 5 মাস হতে যাচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের। কি করেছে? কি করেছে বলেন তো আপনারা? সড়ক দুর্ঘটনা কমছে? কেমনে কমবে? কোনো কিছু কাজ করেছে? কোনো কাজই করে না। আমি তো জানেন আপনারা, আমার কিন্তু মুখ খুব কাটা, আমার ঠোঁট কাটা মানুষ। আমি কথা বলতে কিন্তু ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না। আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া, সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না। তো আজকে কি করেছে তারা? এই যে 5 মাস হতে চললো, যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক, যিনি আমাদের এই কোর্সের দায়িত্বে, যিনি কি করেছেন? কি করছেন এখনো পর্যন্ত? করেছেন কিছু? সব দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দেবেন। 32টা বছর ধরে, জীবনের 32টা বছর আমি এর পেছনে আমি শেষ করে দিয়েছি। হ্যাঁ, কে আছে পৃথিবীতে? জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময়, আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গোনার সময় আমি পেতাম না, আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম, বলতাম গুনে নিও। সেই সময় আমি সড়কের মধ্যে আমি নেমেছি, সেই সময় আমি সড়ক নিয়ে যুদ্ধ করেছি। কি হয়েছে? কিছুই হয়নি। যোগাযোগ মন্ত্রণালয় রোডস অ্যান্ড হাইওয়েটা তাদের আন্ডারে, তারা শুধু ওইখানকার সড়ক তৈরি করে। তারপরে হলো এলজিইডি সড়ক জানেন আপনাদের কত? যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক হলো 24,000 কিলোমিটার, আর এলজিইডি সড়ক হলো গিয়ে 2.25 লক্ষ কিলোমিটার। কই আপনারা কোনোদিন বলেছেন, এলজিইডি কে বলেছেন যে আপনাদের এত এত সড়ক, আপনাদের এখানে দুর্ঘটনা ঘটছে, আপনারা তো এগুলোকে ঠিক করছেন না? ওরা কিন্তু চুপচাপ বসে আছে, রাস্তায় বানিয়ে যাচ্ছে। কিন্তু যারা রাস্তা বানাচ্ছে সেই রাস্তাটা নিরাপদ হচ্ছে কিনা, মানুষের সেফটি হচ্ছে কিনা, সেটা কি তাদের দেখার বিষয় না? যাদের সড়ক তাদের দেখার বিষয় না? সিটি কর্পোরেশন তাদের নিজস্ব সড়কের ব্যাপার আছে, তারা সড়ক তৈরি করে, তারা ফুটপাথ তৈরি করে, তারা আন্ডারপাস তৈরি করে, তারা ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ তৈরি করে। তারা এই সমস্ত জিনিসগুলো তাদের দায়িত্ব, জেব্রা ক্রসিং তাদের দায়িত্ব, এবং রাস্তায়, সড়কের মধ্যে, শহরের মধ্যে কিভাবে মানুষ চলাচল করবে তার দায়িত্ব। সিটি বাস যেগুলো চলবে সবকিছু হলো সিটি কর্পোরেশনের দায়িত্ব। কই কে করছে সেটা তো জানি না, কার কি দায়িত্ব সেটা জানে না। এত রিক্সা ছিল, প্যাডেল রিক্সা, সেগুলো এখন সব গিয়া আপনার গিয়া মেশিন লাগাই দিচ্ছেন, মোটর চালিত রিক্সা বানায় ফেলেছেন।
আপনি যে মোটর চালিত রিক্সা বানাইছেন, আপনার রিক্সার জন্য আপনি লাইসেন্সের ব্যবস্থা করছেন, যারা চালাচ্ছে তাদের জন্য কোনো লাইসেন্সের ব্যবস্থা নাই। তো কিভাবে আপনার এরকম ভাবে আপনি আমাকে শিখাই দিলেন আমি রাস্তা কিভাবে পারাপার হব, কিভাবে চলবো? তো ওই ব্যাপার তো জানেই না কিছু, ও তো আমার উপরে উঠাই দিবে। তো এই যে যার যার দায়িত্ব। তারপরে হলো গিয়ে আপনার গিয়ে এখানে যে গাড়ি, আমাদের দেশে গাড়ি আমদানি করা হয়, আমাদের দেশে যে গাড়ি আমদানি করা হচ্ছে, কাকে জিজ্ঞাসা করছে আপনি বলেন তো? কোন গাড়িটা আমার রাস্তার মধ্যে চললে পরে এটা সেফ গাড়ি, এই গাড়িটা চললে পরে মানুষের জন্য একটা নিরাপদ গাড়ি, কারো জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করার কোনো কিছু নাই, কেউ কাউকে জিজ্ঞাসা করে না। যার জন্য আমি বলেছি যে তোমাদের একটা ম্যানেজমেন্ট একটা থাকতে হবে, যেটা জাতিসংঘ বলেছে। জাতিসংঘ বলেছে যে তোমার দেশে রোড সেফটিকে ইনশিওর করতে হলে প্রথমে একটা ম্যানেজমেন্ট বোর্ড থাকতে হবে, যেখানে সমন্বয়টা থাকতে হবে, সমস্ত সমন্বয়গুলো এখানে থাকতে হবে। কে গাড়ি কি আনবে, রাস্তা কি বানাবে, ট্রাফিক সিস্টেম কি হবে, সমস্ত কিছু এখানে থাকবে। এমনকি আবার একটা লোক যদি সড়কের মধ্যে যদি সে আহত কিংবা নিহত হওয়ার মতো যদি দুর্ঘটনায় পতিত হয়, সে যেন অন্তত একটা ফোন করে তার জায়গাটা অন্তত বলতে পারে যে আমি অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছি, আমাকে উদ্ধার করা। কোথায় পারেন? আছেন? আপনাদের জায়গা আছে? কাউকে জানানোর জায়গা আছে আপনাদের? বলেন, আছে আপনাদের জায়গা? তো এইগুলো নাই, কিছু নাই। আপনি কিভাবে, কে এই জায়গাটা কে তৈরি করবে? আমি নাকি নিরাপদ সড়ক আন্দোলন? কে? সরকার। তো সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত, 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে। আছে কোন ইনিশিয়েটিভ? বলেন তো, জুড়ে বলেন, আছে? নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন করতে হলে সরকার যারা রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্র পরিচালক এবং রাজনীতিবিদ তাদের সকলের অংশগ্রহণ ছাড়া, তাদের ইচ্ছা ছাড়া কোনোদিনই কিন্তু নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। তার কারণ হলো গিয়ে যে নিরাপদ সড়ক বাস্তবায়ন করার জন্য আমরা যারা সামাজিক সংগঠন, আমরা যারা কাজ করি, আমরা দাবি তুলতে পারি, বলতে পারি, কিন্তু কাজটা কিন্তু মূলত সরকারের। এবং এই দেশে সবসময় আমি যে আন্দোলনটি করে আসছি, আমি সবসময় দেখেছি যে এখানে বিরোধী দলরা কখনোই সরকারের দলকে সাপোর্ট করে না এবং সরকার কখনো বিরোধী দলের মতামত গ্রহণ করে না। এবং এটার জন্যই কিন্তু, এই খেলার জন্যই কিন্তু এই দীর্ঘ 32 বছর ধরে আমাকে কিন্তু এই আন্দোলন করতে হবে। শেখ হাসিনার পতন যে গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, তাতে যারা মাঠে ছিলেন সেরকম বেশ কয়েকজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বিশেষত ছাত্ররা, বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা। সংখ্যাটা এখন পর্যন্ত আমার সামনে 7-8-এর মতো একটা সংখ্যা দেখছি আমরা, কিন্তু এটা যদি তার চেয়ে কম হয়, তার অর্ধেকও যদি হয়, 4 জন বা 5 জন এই কারণে যদি হত্যাকাণ্ডের শিকার হন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এটা নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবা দরকার আছে। আবার এটাকে নিয়ে আবার আমরা কি অনেক বেশি ভীত হব, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এট দ্য সেম টাইম, ঘটনাটা কারা ঘটাচ্ছে? এটা কি শুধুমাত্র আওয়ামী লীগ করছে, কিংবা শুধুমাত্র ভারত করছে, নাকি উভয়ের যৌথ প্রযোজনায় হচ্ছে? সবকিছু বুঝে দেখার চেষ্টা করি আমরা। যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, মানে কার স্বার্থ তাতে পরিপূর্ণ হবে? আমরা প্রথম থেকে একটা কথা বলছি, বাংলাদেশকে একেবারে ডিস্টেবিলাইজ করে ফেলার চেষ্টা যেমন আওয়ামী লীগের আছে, তেমনি ভারতেরও আছে। যেহেতু এই গণঅভ্যুত্থানে তার প্রধান কৃতদাসের, বা একমাত্র কৃতদাস, প্রধান না, আর কোনো কৃতদাস ভারতে ছিল না এই অঞ্চলে বা কোথাও। সো একমাত্র কৃতদাসের পতন, এবং সেই পতনের কারণে বাংলাদেশের মতো একটা কলোনি হাতছাড়া তার হয়ে যাওয়ার শোক ভারত ভুলতে পারেনি। সুতরাং ভারত বাংলাদেশের গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেয়নি, সেটার পক্ষে দাঁড়ায়নি। উল্টো শেখ হাসিনাকে নানাভাবে পুনর্বাসনের চেষ্টা তারা করতে পারে। সেটা ফেরে উঠবেন না হয়তো, তারা সেটা জানেনও, কিন্তু বাংলাদেশের এই সরকারকে যতটা ঝামেলায় রাখা যায় সেই চেষ্টা তারা করছেন শুরু থেকে। আওয়ামী লীগ তো করবেই। শেখ হাসিনার মতো এত ভয়ঙ্কর ইগোইস্টিক মানুষ, তার এই পতন হজম করে থাকতে পারার কোনো কারণ নেই, এবং অকল্পনীয় পরিমাণ টাকা আছে, বাংলাদেশের প্রশাসনিক সেট আপ আছে, সেই পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করতেই পারেন। এবং এই হত্যাকাণ্ডগুলো ঘটানোর মাধ্যমে বাংলাদেশে অনেকগুলো বার্তা দেওয়া সম্ভব। আগে আমরা একটু দেখি যে বার্তা কি কি দেওয়া সম্ভব। 1 নম্বর বার্তা হচ্ছে, এই রাষ্ট্র, এই সরকার তার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া, সামনে থাকা, মাঠে থাকা
সন্তানদের রক্ষা করতে পারছে না। মানে এই মুহূর্তের বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষদের মধ্যে এরা আছেন, এবং এদের আমি আবারও বলি সব মানুষের জীবন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এরা যে কাজ করেছেন, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে যারা যারা রাস্তায় ছিলেন, তারা যখন হত্যাকাণ্ডের শিকার হয় এবং রাষ্ট্র যখন তাকে রক্ষা করতে পারেন, এটা রাষ্ট্রের মারাত্মক ইনকেপেবিলিটি প্রমাণ করে। অ্যাট দ্য সেম টাইম এটা ভীতি তৈরি করবে, যারা ওই সময়টায় মাঠে ছিলেন কোনো না কোনো ফর্মে, শুধু রাস্তায় না, অনলাইনে যারা ব্যস্ত ছিলেন, অনলাইনে যারা সোচ্চার ছিলেন তারা, এবং পরবর্তীতে এই সরকারের সাথে নানানভাবে যারা এনগেজড হয়েছেন, প্রত্যেকের মধ্যে এক ধরনের ভীতি কাজ করবে। এই ভীতি ছড়িয়ে দেয়া এটার একটা উদ্দেশ্য হওয়ার সম্ভাবনা আছে। 4-5 জনও যদি হয়, এই সংখ্যাটা অনেক বেশি হতে হবে না, অল্প কিছু আরো যদি একইভাবে ঘটানো সম্ভব হয়, তাহলে এটা সত্যিকার অর্থে একটা ভীতিকর বার্তা তুলে দেবে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কোনো না কোনো সময় দাঁড়িয়েছিলেন এবং এখন তার বিরুদ্ধে যারা আছেন। ফলে এই ভীতিটার কারণেই তাদের বিরোধিতা কমে আসবে, এবং অনেকে আমরা কথা বলতে ভয় পাবো। যারা অপিনিয়ন মেক করেন, যারা রাস্তায় থাকেন, প্রত্যেকে ভয় পাবেন। যেমন একটা উদাহরণ দিয়ে, যে আওয়ামী লীগের বিচার নিয়ে দেখা যাবে অনেকে তখন আর সোচ্চার হয়ে উঠবেন। আওয়ামী লীগের লোকজন যে বৃহৎ অপরাধ করেছে তাদের মাথায় তখন ঘুরতে পারে, আমরা যদি অনেক সোচ্চার থাকি তাহলে আমরা হত্যাকাণ্ডের শিকার হতে পারি। এবং শুধু এটা যারা আলোচনা করছেন তারা না, যারা এই প্রসিডিয়ারের সাথে জড়িত আছেন তারা ভয় পাবেন। যারা তাদের দুর্নীতির মামলা করবেন, দুর্নীতির তদন্ত করবেন, তাদের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়া সম্ভব হতে পারে, সত্যিই পারে। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। আমি আসবো, এটা আমাদের কতটুকু গ্রহণ করা দরকার। আরেকটা জরুরি কাজ হচ্ছে, সেটা হলো আওয়ামী লীগের লোকজনের মনোবল তৈরি করা। মানে ওই লোকজন, মানে আওয়ামী লীগ তো রাজনৈতিক দল ছিল না, আমি বহুদিন বলেছি, শেখ হাসিনা পতনের আগেই বহুবার বলেছি, বিশেষ করে 18 সালের সেই রাতের ভোটের নির্বাচনের পর আওয়ামী লীগকে কোনোভাবেই একটা রাজনৈতিক দল হিসাবে বলা যায় না। ওটা একটা মাফিয়া চক্রে, মাফিয়া সংগঠনে, একটা ক্রিমিনাল গ্যাং এ পরিণত হয়েছিল। তো তার যে ক্রিমিনাল গ্যাং এর সদস্যরা আছে, তাদের কাছে এটা একটা সাইকোলজিক্যাল বুস্ট হিসাবে কাজ করবে, যে তারা কিছু একটা করতে পারছেন, তারা ভয় বা ভীতি ধরিয়ে দিতে পারছেন, যারা তাদেরকে পরাস্ত করেছে এবং অনেককে রীতিমতো দেশান্তরী হতে বাধ্য করেছেন। সো এই সাহসটা তাকে আরো বেশি মাঠে থাকায় অনুপ্রাণিত করতে পারে। এবং আমরা দেখব বিদেশে বসে কেউ বাংলাদেশে এইরকম গুপ্ত হত্যা, টার্গেটেড কিলিং এর স্পষ্ট প্রকাশ্য হুমকি দিয়েছেন, এবং তাদের কালেমা জয় বাংলা কালেমা বলে, যে তাদের নাকি কালেমা, এটা পড়ে টার্গেটেড কিলিং করতে হবে। স্পষ্টভাবে ছাত্রলীগ এর সাবেক, নিষিদ্ধ ছাত্রলীগের আমরা এভাবে বলবো, সাবেক সভাপতির প্রেজেন্সে এই ধরনের বক্তব্য করা হয়েছে। এবং আমি জানি যে তারা এটা মুখে এইভাবে বলুক না বলুক, তারা এটা করতেই পারে, তারা এটা করবে, এবং মুখে বলতে তারা কোনো রকম কেয়ার করছে না। সো এই আহ্বান যখন আছে, এটা আসলে তাদের এই মরাল বুস্টিং এর একটা বড় কাজ করবে। প্রশ্ন হচ্ছে, এটা কারা করছে? সম্ভাবনা আছে যে ভারত এবং আওয়ামী লীগ তারা একসাথে যোগসাজশের সাহায্যে সেই কাজটা করছে। কারণ যা যা ঘটতে পারে, যা যা আমরা পসিবিলিটি দেখছি, প্রত্যেকটা এই দুটো অংশেরই কাজে লাগে। অবশ্যই এটা বলাই বাহুল্য, আওয়ামী লীগের যদি কোনো বেনিফিট হয়, সেটা ভারতের বেনিফিট, কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই। সুতরাং তারা একসাথে এটা করতে পারেন। আমি তাদের আরেকটা অপশনের কথাও বলছি, এটাও খুব সহজ না। আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম ভারত এটার সাথে জড়িত না। আমরা এভাবে যদি দেখি যে দিনের শেষে ভারতকে বাস্তববাদী হয়ে উঠতে হবে, আর বহুবার বলেছি যে ভারত তার রেটরিক গুলো অনেক অংশেই রেখে দেবে, কিন্তু তার বাংলাদেশের সাথে এনগেজড হতে হবে। অর্থনীতি সহ আরো বিভিন্ন ক্ষেত্রে যে পরিমাণ এনগেজমেন্ট আছে, তাতে ভারতের বিরাট লস হবে যদি এটা সে দূরে থাকে। শুধু তাই না, এটা খুব গুরুত্বপূর্ণ কৌশলগত ঝুঁকি ভারতের আছে। ভারত যত বাংলাদেশ সরকারকে চাপ দিতে থাকবে, বাংলাদেশ সরকারের চায়না এবং পাকিস্তানের সাথে অনেক বেশি কোঅপারেশন এবং এনগেজমেন্টের প্রবাবিলিটি বাড়বে। চায়নার ফুটপ্রিন্ট অনেক বেড়ে যাবে, এটা ভারতের জন্য বিরাট ঝুঁকির ব্যাপার। সো ভারত যদি শেখ হাসিনার কাছ থেকে এবং আওয়ামী লীগের কাছ থেকে বেশ খানিকটা সরে আসেন, এটা শেখ হাসিনাকে প্রলুব্ধ করতে পারে যে সে কিছু করার হ্যাডাম রাখেন তিনি, সেটা দেখানোর জন্য। সেটা একেবারে তার সেই সিদ্ধান্তে হতে পারে। আপাদমস্তক একজন সাইকোপ্যাথ, তার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া একেবারেই কোনো ব্যাপার না। যাকে দিয়ে মাটিগুলো বলাচ্ছেন, এগুলো শেখ হাসিনার এন্ডোর্সমেন্ট ছাড়া কোনোভাবেই হতে পারে না। এবং তিনি ভারতকে দেখানোর চেষ্টা করবেন এখনো যথেষ্ট পরিমাণ নুইসেন্স তৈরি করার ক্ষমতা তিনি বাংলাদেশে রাখেন, সেই সাংগঠনিক এবং সেই আর্থিক সক্ষমতা তার আছে। এটা ভারতের কাছে তাকে আরো কিছুটা প্রাসঙ্গিক করে রাখার প্রবাবিলিটি তৈরি করে। সুতরাং এটা একেবারে আওয়ামী লীগ এবং একদম স্পেসিফিকলি যদি বলি, এটা শেখ হাসিনার দিক থেকেও হওয়ার সম্ভাবনা আছে। এতে তারা কতটুকু সফল হবেন সেটা তারা তাদের জায়গায় তারা বাজি ধরবেন, কিন্তু এই সফল যদি তারা আখেরে নাও হয়ে ওঠেন, তারা যদি পারেন এই ধরনের বেশ কিছু হত্যাকাণ্ড ঘটাতে, তাদের হার্ট হওয়া ইগো, যে বিভৎস ইগোসেন্ট্রিক মানুষ, এই সাইকোপ্যাথদের এগুলো হবেই,
সেটা কিছুটা হলেও শান্তি পাবে যে তারা এরকম হত্যা করতে পেরেছেন এবং এরকম ঘটনা তারা আরো ঘটাতে পারেন। আমাদের এই সম্ভাবনা মাথায় রাখা দরকার। কি করা দরকার? আমাদের সরকারের আসলে খুব সতর্ক এবং শক্ত হওয়া দরকার। এটা হলো সবচেয়ে জরুরি কথা। এই হত্যাকাণ্ডগুলো যারা ঘটিয়েছে খুব দ্রুত তাদেরকে খুঁজে বের করতে হবে। এবং এটাও একটু জরুরি, একটু বলে রাখা দরকার, সব হত্যাকাণ্ডকে আমরা এর সাথে যেন মিলিয়ে না ফেলি। কারণ আমরা চট্টগ্রামের একটা হত্যাকাণ্ডকে একসময় এরকম ভাবে আমাদের সামনে এসেছিল যে এটা এই কারণেই হয়েছে, পরে দেখা গেল সেটা ভিন্ন কারণ, অন্তত পত্রিকার রিপোর্ট অনুযায়ী মনে হয়েছে। সো এটা একটু আলাদা করে ফেলা ভালো। আমরা যেন এটা না করি যে আওয়ামী লীগকে দোষারোপ করতে গিয়ে মানে যারা এই মুভমেন্টে ছিলেন তারা অন্য কোনো কারণে হত্যাকাণ্ডের শিকার হতে পারে, সেটাকে আমরা এটার সাথে জড়িত করে ফেলান যেন না করি। কারণ এই সংখ্যাটা যত বড়, আওয়ামী লীগ অনেক হত্যা করতে পেরেছে, অনেক হত্যা করার সক্ষমতা তার আছে, এটা কিন্তু আওয়ামী লীগের ন্যারেটিভকে সাপোর্ট করে। সুতরাং সবার আগে যাওয়ার দরকার হচ্ছে ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করা যে কোনগুলো আসলে এই ধরনের টার্গেটেড কিলিং, কোনটা অন্য কোনো কারণে ঘটেছে। তারপর সেটা নিয়ে খুব দ্রুত তড়িৎ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব। এবং দেশের বাইরে বসে যারা প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে, উস্কানি দিচ্ছে, আমি জানি না আমাদের সরকার তাদের ব্যাপারে কি করছে, তারা কিভাবে সব দেশে থাকছে, বা তাদেরকে বিচারের জন্য ফিরিয়ে আনা যায় কিনা সেই চেষ্টা তারা কতটুকু করছে আমরা জানি না। প্রায় বলি আমরা একটা কথা যে সরকার যে কি কাজ করছে, কিভাবে করছে, সেটা ভিজিবল হতে হবে। আপনি শুধু কাজ করলে হবে না, আপনাকে ভিজিবল করতে হবে, এটা যাতে মানুষের সামনে প্রকাশিত হয় যে আপনি এই কাজটা এভাবে করার চেষ্টা করছেন। সুতরাং সরকারের ওই চাপগুলো নিতে হবে, পাল্টা হুমকি, এবং শেখ হাসিনাকে ক্রমাগত এই জিনিসগুলোর জন্য অ্যাকিউজ করতে হবে। প্রবাসে বসে যারা হত্যার হুমকি দেয় তারা শেখ হাসিনার এন্ডোর্সমেন্ট ছাড়া সেটা দেন না, কোনোভাবেই দেন না। এই চাপও শেখ হাসিনাকে তো আমরা এখন দিতে পারছি না, ভারতকে দিতে হবে যে শেখ হাসিনা তোমার মাটিতে বসে শুধু বক্তৃতা করছে না, সে এখন টার্গেটেড কিলিং করছে, যেটা আমার দেশের জন্য বিভৎস পরিস্থিতি তৈরি করছে। এই চাপ ভারতের উপরে ক্রমাগত রাখতে হবে, সো দ্যাট ভারতের হয়ে সেই চাপটা শেখ হাসিনার কাছে গিয়ে পৌঁছায়। আমি আবারও বলছি, ভারত বাংলাদেশের সাথে ডিসএনগেজড হয়ে অনেক দীর্ঘ সময় বসে থাকতে পারবে না, এটা সে অ্যাফোর্ড করতে পারে না। কারণ আবারও বলছি যে চায়না এখানে ঢুকে পড়বে, চায়না ফুটপ্রিন্ট বেড়ে যাবে, এই ঝুঁকি তার আছে। আর আমরা যেন সাহস রাখি। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এই সাহসটা রাখবো এই কারণে যে আমরা শেখ হাসিনার মতো মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছি, জেনে শুনে প্রাণ দিয়েছি, এটা হলো সবচেয়ে বড় কথা। গুলি হচ্ছে, গুলির মধ্যে আমরা হাজার হাজার লাখ লাখ মানুষ দাঁড়িয়ে গেছি, প্রাণ দিয়েছি। সুতরাং আমরা সাহস রাখি, আমাদের এই বার্তা দিতে হবে যেগুলো আমরা কোনোভাবেই ভীত না। আর সরকারকে তার সক্ষমতা দেখাতে হবে, সেটা পুলিশ হোক, মিলিটারি হোক, গোয়েন্দা, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা এই প্রশ্নটা আসলেই আছে। তাদের দিয়ে আগাম খবর বের করা এবং এই ধরনের হত্যাকারীদেরকে আগে নিষ্ক্রিয় করা, ধরে ফেলা। আর আমরা যেন কোনো হঠকারিতায় ঢুকে না যাই। আমি এটা একটু বলে শেষ করি। আমি ফেসবুকে দেখলাম কেউ একজন আহ্বান জানিয়েছেন যে একটা বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করবেন, তারা রীতিমতো ইন্টারভিউ নেবেন, ট্রেনিং দেবেন, এবং কেউ কেউ এটাতে সমর্থন করছেন। তারা মনে করছেন এটা করেই প্রতি বিপ্লব ঠেকানো যাবে। বিপ্লবীদের এই দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব না। আমি মনে করি এই কাজগুলো করা ভুল হবে, এবং এই কাজগুলো করার মাধ্যমে আদতে আমরা আমাদের এই সরকারের দুর্বলতা, বা সরকার ইফেক্টিভ না, সরকার কাজ করতে পারছে, এই মেসেজ আরো বেশি দেবো। এই মেসেজটার জন্যই আসলে অনেকে বসে আছে যে বাংলাদেশে একটা অ্যানার্কি এখনো চলছে। এখানে রীতিমতো বিপ্লবী গার্ড তৈরি করে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করতে হচ্ছে। সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, তার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এতই কন্ট্রোলের বাইরে যে মানুষ এই কাজগুলো করছে। আমরা এই কাজটা করা ভুল হবে, ঠিক হবে না। তবে এটাও সত্য, সরকার যদি তার সক্ষমতা দেখাতে না পারে, দিনের শেষে মানুষ নানা রকম কাজ করার চেষ্টা করতে পারে। দিনের শেষে দায়িত্ব সব সরকারের। সরকারকে খুব দ্রুত এইসব হত্যাকাণ্ডের সাথে, এমনি তো যে কোনো হত্যাকাণ্ড, সেটা যে কারণেই হোক না কেন, তাদেরকে ধরতে হবে, এবং যারা এই টার্গেটেড কিলিং করছে তাদেরকে মুহূর্তে ধরে ফেলে মানে বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। যারা হুমকি দিচ্ছেন তাদেরকে কোনো না কোনো ফর্মে শাস্তির আওতায় আনার চেষ্টা করতে হবে, এবং আলটিমেটলি সেই নারী, সেই সাইকোপ্যাথ শেখ হাসিনা, তাকে ফিরিয়ে দেওয়ার চাপ আমার মনে হয় শুরু করতে হবে। এটা সবচেয়ে জরুরি। সরকার একটু, বিশেষ করে ডক্টর ইউনূস একটু লিবারাল হয়েছিলেন, যে প্রথম বলেছিলেন যে তাকে আমরা যখন চাইবো তখনই দিতে হবে। সেই চাওয়াটা আসলে তার ওয়ারেন্টের পরই হওয়ার কথা ছিল, তাকে 1 মাস সময় দেওয়া ছিল। উনি নভেম্বরের মাঝামাঝি ওটা টাইম শেষ হয়ে গেছে, উনি আত্মসমর্পণ করেননি। টেকনিক্যালি আমরা তাকে এখনই চাইতে পারি, যদিও ডক্টর ইউনূস পরবর্তীতে জায়গায় একটু লিবারাল হয়ে বলেছেন যে তিনি মানে ফাইনালি যদি কনভিক্টেড, মানে উনি বিচারে অভিযুক্ত না, উনি বিচারে দোষী প্রমাণিত হওয়ার পর তাকে ফেরত চাওয়া হবে। আমার মনে হয় সরকার এটা বিবেচনা করতে পারে ওই জায়গা থেকে সরে আসা, কারণ ভারতকে, শেখ হাসিনাকে খুব আরামে রাখাটা মনে হয় ঠিক হবে না। যে ওনার এখন বিচার হবে, ওনার ওয়ারেন্ট পার হয়েছে, আপনারা তাকে ফেরত দেন। এটা ভারত ফেরত দেবে না, এটা আমরা জানি। যে চাপটা আমার মনে হয় সরকার থেকে রাখতে হবে, যদি এসব ফাজলামো, এসব নোংরাম, এসব বর্বরতা, এসব অসভ্যতা যদি ক্রমাগত চলতে থাকে। তো প্রিয় দর্শকের বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।